ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আলফা একাডেমি। আমার নাম শুভঙ্কর লাহা, তোমাদের কেমিস্ট্রির মেন্টর। আজকে এই লেকচারে আমি কমপ্লিট করতে চলেছি তোমাদের রিমেনিং পার্ট অফ কেমিক্যাল রিঅ্যাকশন। আগের দিন ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ব্যালেন্সিং কি করে করতে হয়। ব্যালেন্সিং এর খুব একদম লোয়ার লেভেলের ব্যালেন্সিং তোমাদের আমি শিখিয়েছি। মানে লোয়ার লেভেল মানে তুমি এটা ভেবে নাও না, অন্য কিছু ভাবো না। লোয়ার লেভেল মানে তোমাদেরকে ছোট ছোট রিঅ্যাকশনের জন্য আমি ব্যালেন্সিং শিখিয়েছি। বড় বড় যে রিঅ্যাকশন গুলো সেক্ষেত্রে ব্যালেন্সিং শেখার জন্য আমাদের একটা চ্যাপ্টার আছে, তার নাম হচ্ছে জারণ বিজারণ। জারণ ও বিজারণ বিক্রিয়া। জারণ এবং বিজারণ বিক্রিয়ার মধ্যে আমরা ওই যে রিমেনিং যে এটা আছে, ব্যালেন্সিং এর সেকশনটা আছে, সেটা আমরা ওই জায়গাতে যে কমপ্লিট করব। এখন তোমরা একটা জাস্ট বেসিক আইডিয়া রাখো ব্যালেন্সিং কি করে করতে হয়, ব্যালেন্সিং কেন করতে হয়, সেটা তোমাদের জন্য এখন ক্লিয়ার। দেখো, এবার যেই বৈশিষ্ট্যটা আমাদেরকে পড়তে হবে পিওএসির পর, মানে প্রিন্সিপাল অফ অ্যাটম কনজারভেশনের পর, সেটা কি? সেটা আমাদের পড়তে হবে কি? ল অফ কনজারভেশন অফ মাস। স্যার ল অফ কনজারভেশন অফ মাস শোনা শোনা লাগছে আমার, মনে পড়ছে সামান্য। স্যার এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম, যখন আমরা পড়ছিলাম রাসায়নিক যে আমাদের পদার্থগুলো হয়, রাসায়নিক পদার্থের সংযুক্তি, তার মধ্যে অনেকগুলো সূত্র ছিল, গুণানুপাত সূত্র, এদিক থেকে আমাদের অ্যাভোগাড্রো সূত্র স্যার এসেছিল। ওই জিনিসগুলোর মধ্যে আমরা পড়েছিলাম কি? ল অফ কনজারভেশন অফ মাস। স্যার তাহলে আপনি এটা এখানে কেন পড়াচ্ছেন? কারণ দেখো, আমি এখানে পড়াচ্ছি তোমাদেরকে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার মধ্যেও কিন্তু ল অফ কনজারভেশন অফ মাস ভ্যালিড হয়। কিভাবে স্যার? আমি একটু বুঝান তো দেখি। দেখো কিভাবে আসে, এবার দেখো। প্রথমে যে বৈশিষ্ট্যটা বলা আছে, সেই বৈশিষ্ট্যটাতে কি বলা আছে বলতো? যে রাসায়নিক বিক্রিয়া একটা প্রসেস। রাসায়নিক বিক্রিয়া কি একটা প্রসেস হয়, যার মধ্যে বা যার মাধ্যমে যে অন্যান্য যে পদার্থগুলো আছে, যে কিছু রাসায়নিক পদার্থ আছে, তারা সম্পূর্ণ পরিবর্তন হয়ে একটা নতুন পদার্থ উৎপন্ন করে। কি বললাম? যে পুরাতন পদার্থগুলো ছিল তাদের থেকে নতুন পদার্থ উৎপন্ন হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়, সেই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? রাসায়নিক বিক্রিয়া। যেমন এখানে দেখো একটা বিক্রিয়া তোমাদের জন্য দেওয়া আছে, সেই বিক্রিয়ার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? যে এই দিক থেকে স্যার হাইড্রোজেন বিক্রিয়া করছে অক্সিজেনের সঙ্গে এবং স্যার উৎপন্ন করছে জল। তোমাদের এটা আমি ভালোভাবেই বলেছিলাম যে বিক্রিয়কগুলোর যে বৈশিষ্ট্য হবে সেটা বিক্রিয়াজাত পদার্থ থেকে সম্পূর্ণ আলাদা হবে। বিক্রিয়কগুলির নিজেদের মধ্যে যে বৈশিষ্ট্য হবে সেটাও পরস্পরের সাথে স্যার পৃথক হবে। তাহলে এবার যে বৈশিষ্ট্য আমাদের এখানে বলছে যে ল অফ কনজারভেশন অফ মাস, এটা কি বলতে চাইছে স্যার? যে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক হয়, মানে যারা পরস্পরের সাথে স্যার বিক্রিয়া করে, স্যার যারা পরস্পরের সাথে বিক্রিয়া করে ও বিক্রিয়াজাত পদার্থ স্যার যারা রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়, ওদের মধ্যে স্যার যে মোট ভরটা থাকে স্যার সেটা সর্বদা কেমন থাকে? ধ্রুবক থাকে। প্রথম চ্যাপ্টারে স্টোইসিওমেট্রি নামক একটা টপিক তোমরা পড়েছি। স্টোইসিওমেট্রিও পড়েছিলে, ইউডিওমেট্রিও পড়েছি, অনেকেই ভুলে গেছো যদিও। তোমরা ক্লাস 10-এ পড়েছিলে রাসায়নিক গণনা। সেই রাসায়নিক গণনার মধ্যেও কিন্তু সেম জিনিসটাকে তোমরা কাজে লাগিয়েছো। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো বলতো? ল অফ কনজারভেশন অফ মাস। স্যার ল অফ কনজারভেশন অফ মাসের নিচে কি লিখে রেখেছেন? যে ল অফ কনজারভেশন অফ মাস যদি তোমাকে ভ্যালিড করতে হয় বা সত্য প্রমাণ করতে হয়, সেই জন্য তোমাকে কি দরকার? যে রিঅ্যাকশন মাস্ট বি ব্যালেন্সড। রিঅ্যাকশনটা কিন্তু সবসময় ব্যালেন্স থাকতে হবে। যদি রিঅ্যাকশন স্যার ব্যালেন্স না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ল অফ কনজারভেশন অফ মাসকে ভ্যালিড প্রমাণ করতে পারি না স্যার। তাহলে আমাকে একটা কথা বলো, যে বা তোমরা আমাকে একটা কোশ্চেন করো, এখন করছো হয়তো মনে মনে, স্যার আপনি প্রমাণ করে দেখান যে কি করে আপনি বলতে পারেন যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বা রাসায়নিক বিক্রিয়া যখন শেষ হয়ে যাচ্ছে, তখন ওদের যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ক যেটা ছিল এবং বিক্রিয়াজাত পদার্থ যেটা ছিল, ওদের যে মোট ভর ছিল স্যার, ওটা কেমন ছিল? কনস্ট্যান্ট ছিল। কি করে স্যার আপনি বলছেন এটা? ল অফ কনজারভেশন অফ মাস আপনি প্রমাণ করে দেখান না, তাহলে তো আমরা বিশ্বাস করবো। দেখো তাহলে বিশ্বাস যখন করবে না, তখন দেখো এখানে একটা কথা বলো, যে হাইড্রোজেন এখানে কটা আছে বলো তো? একটা হাইড্রোজেন স্যার এখানে একটা অণু আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হাইড্রোজেনের স্যার একটা অণু আছে, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা। স্যার হাইড্রোজেনের অণুর আগে 2 নাম্বারটা লেখা আছে, একটা একটা সংখ্যা লেখা আছে স্যার, যার সংখ্যাটা হচ্ছে আমরা 2 স্যার। তারপরে স্যার লেখা আছে অক্সিজেন। কি লেখা আছে? অক্সিজেন। স্যার অক্সিজেনের আগে একটা সংখ্যা আছে, কিছু নেই মানে স্যার একই আছে। তারপরে স্যার আবার একটা সংখ্যা আছে, কত আছে সেখানে? 2 আছে। স্যার এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে আপনি এখানে একটা করে সংখ্যাকে লাগাচ্ছেন এই জন্যই যাতে এই সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াটা স্যার ব্যালেন্স হয়ে যায়। আশা করি তোমাদের মনে আছে, আমার মনে হয় তোমাদের মনে আছে। স্যার এই 2 সংখ্যাটা, স্যার এই একের যে সংখ্যাটা আছে, এই 2 সংখ্যাটা, স্যার এই সংখ্যাগুলোকে কি বলা হয় স্যার? আমরা তো বসিয়ে বসিয়ে আমরা এলাম, এতক্ষণ আমরা তো স্যার বসিয়ে বসিয়ে এলাম, কিন্তু স্যার এই সংখ্যাটাকে কি বলা হয়? তোমাদের মধ্যে অনেকেই জানো এই সংখ্যাটাকে কি বলা হয়, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা জেনে নাও।
যে এই সংখ্যাটাকে বলা হয় স্টোইসিওমেট্রিক গুণাঙ্ক। স্টোইসিওমেট্রিক গুণাঙ্ক বা স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট স্টোইসিওমেট্রিক গুণাঙ্ক। স্যার কেন লাগাবো এই স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট স্যার? এই জন্যই লাগাবো যাতে বিক্রিয়ক পদার্থের মধ্যে যে সংখ্যাগুলো আছে মোট সংখ্যা, বিক্রিয়ক পদার্থের মোট সংখ্যা স্যার বিক্রিয়াজাত পদার্থের মোট সংখ্যার সাথে যাতে সমান হয়ে যায়, সেই জন্য লাগাবো। 2 নাম্বার রিজন শুন স্যার, এই যে স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো লাগানো আছে, এই স্যার স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট গুলো এই জন্য আমরা লাগাই, কিসের জন্য বলো তো? যাতে এই সংখ্যাগুলো মূল সংখ্যাকে প্রকাশ করে। কি বললাম? স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট কাকে প্রকাশ করে? স্যার স্টোইসিওমেট্রিক কোএফিসিয়েন্ট প্রকাশ করে নাম্বার অফ মোলসকে। স্যার নাম্বার অফ মোলসকে, স্যার মূল সংখ্যাকে প্রকাশ করে। আচ্ছা, যখন স্যার মূল সংখ্যাকে প্রকাশ করে, নাম্বার অফ কি বললাম মোলসকে প্রকাশ করে। স্যার মূল সংখ্যাকে যখন প্রকাশ করছে, সেটা কার কার মোলকে প্রকাশ করে? স্যার এটা আমরা দেখতে পাচ্ছি যে আপনি এই সংখ্যাটাকে আপনি বিক্রিয়কের জায়গাতেও স্যার লাগিয়েছেন, স্যার আপনি বিক্রিয়াজাত পদার্থের জায়গাতেও লাগিয়েছেন। স্যার মানে এর মানে এটা হলো যে নাম্বার অফ মোলস এটা রিয়েক্ট্যান্টের জন্য কিন্তু স্যার প্রকাশ করে, এটা রিয়েক্ট্যান্টের জন্য স্যার প্রকাশ করে, রিয়েক্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাক্টের জন্য স্যার প্রকাশ করে। স্যার তাহলে আপনি যে বিক্রিয়াটাকে ব্যালেন্স করলেন এবং এখানে বলছেন যে এটা মোল সংখ্যাকে প্রকাশ করে, তাহলে আপনি কি এটা বলছেন যে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করছে? অবশ্যই আমি তো সেটাই বলতে চাইছি তখন তোমাদের। এবার জানতে হবে আমাদের ভরের কনসেপ্টটা স্যার। তাহলে স্যার এখানে দেখুন যে 2 মোল হাইড্রোজেন আছে, 2 মোল হাইড্রোজেন আছে। একটা হাইড্রোজেন পরমাণুর ভর কত হয় বলতো? 1 গ্রাম। কখন 1 গ্রাম? যখন স্যার আমরা মোলার ভরকে নির্ণয় করে থাকি, তখন একটা হাইড্রোজেন পরমাণুর ভর আছে স্যার মাত্র 1 গ্রাম। স্যার এখানে কটা হাইড্রোজেন আছে স্যার? 2টা হাইড্রোজেন আছে স্যার। 2টা হাইড্রোজেনের জন্য ভর কত হবে স্যার? 2 গ্রাম হবে। হলো তো? 2 গ্রাম হবে। স্যার 2 গ্রাম এলো কেবলমাত্র একটা হাইড্রোজেন অণুর জন্য। স্যার এখানে 2 মোল আছে, 2 মোলের জন্য স্যার কত হবে? স্যার 2 মোলের জন্য এখানে হয়ে যাবে স্যার 4 গ্রাম। কত হয়ে যাবে এখানে বলো তো? 4 গ্রাম। স্যার অক্সিজেন এখানে আছে, অক্সিজেনের কেবলমাত্র 1 মোল, 1 মোল এখানে অক্সিজেন আছে। স্যার 1 মোল অক্সিজেন থাকার মানে কি? এখানে অক্সিজেন বলতে O2 কে বোঝানো হচ্ছে। স্যার একটা অক্সিজেনের পরমাণু যেটা আছে তার যে মোলার ভর হয় সেটা স্যার কত হয়? 16 গ্রাম। তাহলে স্যার দুটো অক্সিজেন পরমাণুর জন্য স্যার কত হবে বলো তো? স্যার 32 গ্রাম। কত হয়ে যাবে এখানে মোট? 32 গ্রাম। কত হবে? 32 গ্রাম। হলো ক্লিয়ার? স্যার এখানে যে জল উৎপন্ন হয়েছে, এখানে যে জল উৎপন্ন হয়েছে, জলের জন্য কত হবে? স্যার এখানে 2 মোল জল উৎপন্ন হয়েছে। তাহলে আমাকে তোমরা বলো 2 মোল জলের ভর কত হবে? স্যার বার করতে হবে, আমরা কিন্তু তখন ভুলে গেছি। স্যার হাইড্রোজেনের জন্য আপনি বললেন যে একটা হাইড্রোজেন পরমাণুর ভর হয় 1 গ্রাম। স্যার দুটো হাইড্রোজেন আছে, তো স্যার এখানে হয়ে যাবে 2 গ্রাম। আচ্ছা স্যার এখানে একটা অক্সিজেন আছে, আর এইমাত্র আপনি বললেন যে একটা অক্সিজেন পরমাণুর ভর হয় 16 আর দুটোর জন্য হয় 32। এখানে কটা আছে বলো তো? স্যার একটাই আছে, সেই জন্য আসবে কত আমাদের? 16 গ্রাম স্যার। তাহলে মোট কত হবে আগে? তাহলে মোট কত হবে? 16 আর 2 কত আসবে? 18 গ্রাম। কত আসবে আমাদের? 18 গ্রাম স্যার। স্যার যদি এটা 18 গ্রাম হয়, এখানে স্যার দেখুন একটা মাত্র জলের অণুর জন্য আমরা ভরকে পেলাম 18 গ্রাম পার মোল। স্যার এইটা আমরা কেবলমাত্র একটা জলের অণুর জন্য পেলাম, সেটা কত এলো? 18 গ্রাম পার মোল। হলো 18 গ্রাম পার মোল লেখার স্যার কারণ, 18 গ্রাম পার মোল লেখার একটাই কারণ, কারণ এখানে আমরা জলের জন্য তাদের মোলার ভরকে নির্ণয় করছি। হলো ক্লিয়ার? ভালো করে দেখো, এর মধ্যে স্যার 2 মোল জল রয়েছে। যদি স্যার 2 মোল জল থাকে, তাহলে এদিকে 2 দিয়ে আমরা গুণ করব। তাহলে কত আসবে বলতো? স্যার আসবে 36 গ্রাম। কত আসবে? 36 গ্রাম। তোমরা এক কাজ করো তো, তোমরা 32 আর 4 কে যোগ করে দাও তো, তাহলে বিক্রিয়ক পদার্থের যে মোট ভরটা এলো 32, 33, 34, 35, 36, স্যার 4, 36 পর্যন্ত আমরা পেয়ে গেছি। স্যার এর যোগফলটা আসছে স্যার 36। স্যার এটা কি হলো? এটা তো ম্যাজিক হয়ে গেল একটা। কি ম্যাজিক হলো বলো তো? স্যার এখানেও 36 চলে এলো, স্যার এখানেও 36 গ্রাম চলে এলো, স্যার এখানেও তো 36 গ্রাম আছে। আরে বাবা সেইটাই তো আমি প্রমাণ করার চেষ্টা করছি, তখন ধরে তোমরা তো ফালতু ফালতু আমার সাথে তর্ক করছো। স্যার প্রমাণ করে দেখান, প্রমাণ করে দেখান। না প্রমাণ তোমাদের সামনে চলে এসেছে, ক্লিয়ার হয়ে যাওয়া হয়নি বলো? তার পরের বিক্রিয়াটাকে দেখো। তাহলে এই যে দুদিকের যে ভরটা আছে সেইটাকে সমান করার যে প্রক্রিয়া বা সমান হয়ে যাওয়ার পর এই সূত্রটাকে কি বলা হয়? ল অফ কনজারভেশন অফ মাস। যেমন তুমি ল অফ কনজারভেশন অফ এনার্জি পড়েছো ফিজিক্সের মধ্যে, যে শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না, কেবলমাত্র এক গ্রুপ থেকে আরেক গ্রুপের পরিবর্তন করা যায়। সেম জিনিসটা তুমি এখানেও করছো। ভরকে সৃষ্টিও করা যায় না, ভরকে ধ্বংসও করা যায় না, কেবলমাত্র ভরের কি হতে পারে? ভর সবসময় কনস্ট্যান্ট, ভর এনার্জিতে আর এনার্জি ভরে কনভার্ট হতে পারে।
সেটা তোমরা পড়েছিলে রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে 12 যে আবার পড়বে আইনস্টাইনের থিওরিতে। যে এবার যে এখানে যে পরের স্যার বিক্রিয়াটি দেওয়া আছে, পরের বিক্রিয়াটির জন্য বলুন তো, তাহলে একটা জিনিস এটাও মনে রাখো, যদি তোমাদেরকে ল অফ কনজারভেশন অফ মাস ভ্যালিড করাতে হয়, রিঅ্যাকশনকে কি করতে হবে বাবু? ব্যালেন্স। এই বিক্রিয়াটা কি ব্যালেন্স আছে? স্যার নেই, তাহলে ব্যালেন্স করাবো। ব্যালেন্স করার জন্য তুমি কি করবে? তুমি হাফ দিয়ে গুণ করে দাও। হাফ দিয়ে যখনই স্যার গুণ করে দেবো তখনই স্যার রিঅ্যাকশনটা কিন্তু ব্যালেন্স হয়ে গেছে। স্যার রিঅ্যাকশনটা তো ব্যালেন্স হয়ে গেছে, এবারে বাকিটা দেখান। যেমন এর জন্য দেখালেন যে এখানে 36 গ্রাম সমান স্যার এখানেও 36 গ্রাম, স্যার এখানেও সেটা করে দেখান। স্যার এখানে হাফ অক্সিজেন মানে কি? স্যার এই যে এই সংখ্যাটা যেটা আমরা গুণ করেছি, এই সংখ্যা দিয়ে আমি এবার কি করব? O2 গুণ করব, মানে 2 কে গুণ করব। তার মানে ইফেক্টিভলি কি বললাম? ইফেক্টিভলি স্যার এর মধ্যে অক্সিজেন কতগুলো আছে স্যার? একটা। একটা অক্সিজেনের ভর কত হবে বলো তো? 16 গ্রাম। মনে রাখবে। তাহলে নাইট্রোজেনের জন্য স্যার ভর হয় 14 গ্রাম। কত আসবে? 14 গ্রাম। হলো ক্লিয়ার? কত আসবে? 14 গ্রাম। দুটো অক্সিজেনের জন্য স্যার আসবে 32 গ্রাম। কত আসবে? 32 গ্রাম। সেটাকে যদি অ্যাড করে দিই তো কত হয় বলো তো? 32 প্লাস 14 স্যার এটা আসবে আমাদের 46। কত আসবে আমাদের এটা? 46। হলো ক্লিয়ার? স্যার এখানে ইফেক্টিভলি একটি মাত্র অক্সিজেন আছে 46 গ্রাম, স্যার এখানে আসবে আমাদের 16 গ্রাম। তাহলে স্যার এখানে যোগ করে বলুন তো যে এর মধ্যে কত আসবে? এর মধ্যে কত আসবে বলো? 46 আর 16, 46 যখন তুমি 16 দিয়ে যোগ করবে তখন কত আসবে বলো? 62 গ্রাম। কত আসবে এদিকে আমাদের? 62 গ্রাম। 46 আর 16 দেখো এখানে তুমি যোগ করেই দেখে নাও। 46 আর কত আসবে আমাদের? 16। তো কত আসবে? 6 আর 6 12, 2 হাতে থাকে 1, 1 আর 1 2 দিয়ে কত আসবে বলো? 62 গ্রাম। তাহলে স্যার এর মধ্যে সেটা 62 গ্রাম থাকবে। করে দেখে নাও, করে দেখে নাও, তোমার হাতে নাতে প্রমাণ তোমরা পেয়ে যাবে যে ল অফ কনজারভেশন অফ মাস আর কিভাবে অ্যাক্ট করে। তাহলে তুমি এই জায়গাটা একবার ভালো করে দেখো যে স্যার নাইট্রোজেন যেটা আছে আমাদের, নাইট্রোজেনের যেটা ভর হয় আমরা জানি সেটা স্যার 14 গ্রাম। আচ্ছা 14 গ্রাম প্লাস স্যার এখানে 3টা অক্সিজেন আছে, তাহলে 3টা অক্সিজেনের জন্য ভর কত হয় বলো? একটা অক্সিজেনের জন্য হয় 16 গ্রাম স্যার, 3টার জন্য স্যার হবে 48 গ্রাম। কত আসবে এখানে বলো তো? 48 গ্রাম। তাহলে 48 আর 14 মানে কত গ্রাম হলো বলো? 62 গ্রাম। 62 গ্রাম। তাহলে এইটাই ছিল আমাদের ল অফ কনজারভেশন অফ মাস, মানে তার পরের বৈশিষ্ট্য 6 নাম্বার বৈশিষ্ট্য আমরা এখানে কমপ্লিট করলাম। তার পরের বৈশিষ্ট্য স্যার কি বলছে এবার সেটা দেখা। তার পরের বৈশিষ্ট্যটাকে পড়ে দেখো তো যে তার পরের বৈশিষ্ট্য কি বলছে। যখন যখন রাসায়নিক বিক্রিয়া হবে তখন তখন নতুন পদার্থ উৎপন্ন হবে। আচ্ছা স্যার এটা তো আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই পড়ে পড়ে সেটাই আসছি আমরা, যে যখন যখন স্যার রাসায়নিক বিক্রিয়া হয় তখন তখন স্যার নতুন পদার্থ উৎপন্ন। তাহলে একটা কথা বলো, যখন যখন নতুন পদার্থ উৎপন্ন হবে তাহলে ওদের মধ্যে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে ওদের মধ্যে কি যে গঠন আকৃতি গঠন বৈশিষ্ট্য সেটা কি সমান হবে? না স্যার সমান তো হবে না। গঠন আকৃতি স্যার সেম হবে স্যার, ওদের সব জিনিসটা স্যার সেম আলাদা হয়ে যাবে স্যার। তাহলে বিক্রিয়া এখানে দেখা দেওয়া যে বিক্রিয়ক পদার্থের অণুর গঠন, বিক্রিয়ক পদার্থ যারা পরস্পরের সাথে স্যার বিক্রিয়া করে তাদের যে গঠনটা হয়, যেখানে অণুর গঠন লেখা আছে এখানে যে অণুর গঠনটা হয় বিক্রিয়াজাত পদার্থের অণুর গঠন থেকে সম্পূর্ণ পৃথক হয়। মানে ধরো দুটো অণু যদি পরস্পরের সাথে রিয়েক্ট করে আর কি, যেমন একটু আগে দেখলে NO2 এর সাথে বিক্রিয়া করছিল O2 দিয়ে উৎপন্ন হচ্ছিল NO3, তাহলে NO2 এর যে গঠন হবে সেটা স্যার O2 থেকে সম্পূর্ণ পৃথক হবে, এবং যে NO2 এবং O2 যে গঠনটা হবে সেটা সম্পূর্ণ NO3 এর থেকে ডিফারেন্ট হবে। উল্টো করে দেখ স্যার NO3 এর যেটা গঠন হবে সেটা O2 থেকেও আলাদা স্যার, আর NO3 এর যেটা গঠন হবে সেটা NO2 এর থেকেও স্যার আলাদা স্যার। ক্লিয়ার হয়ে গেছে? যদি আলাদা হচ্ছে সেই গঠন আলাদা হওয়ার জন্য তোমরা এটাও জানো, তোমরা এখন কেমিস্ট্রি নিয়ে পড়ছো বা কেমিস্ট্রি তোমরা পড়ছো, তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতেই হবে এখন যে কোনো বিক্রিয়কে মানে কোনো যে বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হয়েছে তার যে গঠন বৈশিষ্ট্যের উপর তার বিভিন্ন ভৌত ধর্ম এবং বিভিন্ন রাসায়নিক ধর্ম নির্ভর করে। মানে তার বন্ডিং এর টাইপের উপর, তার স্ট্রাকচারের উপর, তার জিওমেট্রির উপর, সব জিনিসটার উপরে, মানে এই যে গঠন আকৃতি বলছি তোমাদেরকে, জিওমেট্রি, স্ট্রাকচার হলো তো, শেপ, এই জিনিসগুলোর উপরে কিন্তু তার যে ভৌত ধর্ম এবং তার যে রাসায়নিক ধর্ম সেটা সম্পূর্ণ নির্ভর করে। তার রাসায়নিক ধর্ম মানে কি? কেমিস্ট্রিতে তোমরা কি পড়ছো বলো তো? এখন চ্যাপ্টারটা কি পড়ছো? কেমিক্যাল রিঅ্যাকশন। আচ্ছা স্যার কেমিক্যাল রিঅ্যাকশন করার যে একটা কি আকাঙ্ক্ষা, কেমিক্যাল রিঅ্যাকশন করার যে একটা আকাঙ্ক্ষা আছে সেই জিনিসটাকে আমরা কি বলবো? কি বলবো বলো? কেমিক্যাল প্রপার্টিজ। কি বলবো সেটাকে আমরা? কেমিক্যাল প্রপার্টিজ। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এবারে যেখানে আসছে সম্পূর্ণ ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়ে যায়। স্যার ভৌত ধর্ম মানে কোন কোন ধর্মগুলোকে বলা হয় দেখো এখানে,
কিছু ভৌত ধর্ম এখানে লেখা আছে, এছাড়াও ভৌত ধর্ম আরো আছে, এমন নয় যে এটাই আছে, শুধু আরো আছে। যেমন দেখো প্রথমে আছে বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট মানে কি স্যার? বয়েলিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। আর আমরা স্যার এটাও জানি যে একটা নির্দিষ্ট পদার্থের জন্য তার স্ফুটনাঙ্ক নির্দিষ্ট হয় অ্যাট নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার এনটিপিতে। হলো, দিয়ে আসছে স্যার মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে কি? গলনাঙ্ক। গলনাঙ্কর জন্য স্যার সেটাই হবে আমাদের। স্যার ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্ক। দিয়ে স্যার আছে সলিউবিলিটি। স্যার সলিউবিলিটি মানে হচ্ছে দ্রাব্যতা। কি বললাম? দ্রাব্যতা। হলো তো? তারপরে কি আছে? ডেনসিটি। ডেনসিটি মানে কি বলতো? ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে হচ্ছে স্যার ঘনত্ব। স্যার ডেনসিটির ফর্মুলা কি বলতে পারবেন? তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা আমাকে কি জিজ্ঞাসা করছো বলো? মাস বাই কি আসবে বলো? মাস বাই ভলিউম। স্যার ডেনসিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে যে পদার্থ উৎপন্ন হবে স্যার তার ডেনসিটিটা স্পেসিফিক স্যার হবে অবশ্যই। স্যার ডেনসিটি স্পেসিফিক হওয়া মানে স্যার তার ভলিউমটাও স্পেসিফিক হবে অবশ্যই। আর স্যার তার মাসটাও কেমন হবে? স্পেসিফিক হবে। স্যার ভলিউম বলুন আর মাস বলুন, এটাও তো ফিজিক্যাল প্রপার্টির মধ্যেই পড়ে অবশ্যই। তারপরে দেখো কি আছে? কালার আছে। কালার, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। পটাশিয়াম ডাইক্রোমেটের K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেটের যে কালার হয় সেটা কেমন হয় জানো? সেটা হয় সম্পূর্ণ আমাদের অরেঞ্জ কালার, পিওর অরেঞ্জ কালার। হলো তো? গুগলে একবার সার্চ করে দেখবে অরেঞ্জ কালারের দেখতে। তাহলে যে আমাদের যে কালার আছে সেই যৌগটার যে কালার হয় সেটার একটা ডিফারেন্স থাকে। তারপরে আসছে কি আমাদের হার্ডনেস। হার্ডনেস মানে কি বলতো? যে কাঠিন্যতা বা কঠিনতা, যে একটা বস্তু যে কতটা কঠিন হবে সেটাও ডিপেন্ড করে তার স্ট্রাকচারের উপরে। তোমরা এতদিন ধরে সলিড স্টেট কেমিস্ট্রি পড়লে, এফসিসি, পিসিসি এগুলো পড়ছিলে, সেই জিনিসগুলোকেই তুমি এখানে লাগাও। ওই জিনিসগুলো তুমি দেখে এলে যে স্যার এর মধ্যে এরকম গঠন থাকে, স্যার এর মধ্যে এরকম গঠন থাকে, স্যার তার জন্য এরকম তার জ্যামিতি দেখা যায়। হলো, বা তার এইরকম তার মধ্যে এই বৈশিষ্ট্য হলে লক্ষ্য করা যায়। তারপরে কি আছে বলো তো? তারপরে আছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। স্যার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মানে কি? সেই পদার্থটার মধ্য দিয়ে তড়িতের পরিবহন ঘটছে না ঘটেনি। কেমিস্ট্রির মধ্যে তুমি যে সমস্ত যৌগগুলোকে দেখবে এবং সেই সমস্ত যৌগগুলো যদি কি করে বলো? সেই সমস্ত যৌগগুলো যদি স্যার তার দ্রবণের মধ্য দিয়ে তড়িতের পরিবহনকে অ্যালাউ করে, সেক্ষেত্রে সেই পদার্থগুলোকে স্যার আমরা বলে থাকি কি? কি বলি বলো? সেগুলোকে স্যার আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবং স্যার যেগুলো করে না, যেগুলো নিজের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করে না, তাদেরকে আমরা কি বলে থাকি? তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাও ডিপেন্ড করবে অন দেয়ার স্ট্রাকচার, আর তাদের নেচারের উপরেও কিন্তু ডিপেন্ড করে যে যৌগটার নেচারটা কেমন। যদি স্যার সেটা আয়নীয় যৌগ হয় তাহলে স্যার কিন্তু সেটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি করবে। স্যার সেটা যদি সমযোজী যৌগ হয়, যেমন ক্লোরোফর্ম, বেনজিন, অ্যাসিটোন, সেক্ষেত্রে স্যার এরা কিন্তু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি করবে না। তাহলে আমি কি বললাম? তাদের কেমিক্যাল প্রপার্টি ডিপেন্ড করবে তাদের স্ট্রাকচারের উপরে, জিওমেট্রির উপরে, শেপের উপর। ফিজিক্যাল প্রপার্টিও ডিপেন্ড করে জিওমেট্রির উপরে, স্ট্রাকচারের উপরে, শেপের উপর। ক্লিয়ার হয়ে গেছে? পরবর্তী স্যার, তার পরবর্তী বৈশিষ্ট্য স্যার কি আছে সেটা বলুন তো। পরবর্তী বৈশিষ্ট্যের মধ্যে আছে যে যখন যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন তখন তাপের হলে উদ্ভব ঘটতে পারে, নইলে তাপের স্যার শোষণ ঘটতে পারে। স্যার কিছু কিছু বিক্রিয়া আমরা দেখেছি, ছোটবেলাতেও পড়েছি, যে সমস্ত বিক্রিয়াগুলো তাপ নিয়ে হয়ে থাকে, যখন তাপ শোষণ করছে যার ফলে বিক্রিয়া ঘটছে, স্যার সেই বিক্রিয়াগুলোকে কি বলা হয় স্যার? তাকে বলা হয় তাপ গ্রাহী বিক্রিয়া বা স্যার এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোথার্মিক প্রসেস, এক্সোথার্মিক প্রসেস তোমাদের কিন্তু থার্মোডাইনামিক্সে যে কমপ্লিট করা সব ভালোভাবে, চিন্তা করার কিছু নেই, আস্তে আস্তেও চলো। হলো ক্লিয়ার? তারপরে আসবে কি বলতো? তারপরে আছে স্যার কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে তাপের উদ্ভবও ঘটতে পারে, মানে তাপ রিলিজও হতে পারে, হিট রিলিজও হতে পারে স্যার। যদি স্যার হিট রিলিজ হয় তখন স্যার সেই প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? স্যার এক্সোথার্মিক রিঅ্যাকশন। ক্লিয়ার হয়েছে? এছাড়া পরের বৈশিষ্ট্য দেখো, তার পরের বৈশিষ্ট্যটা আরো গুরুত্বপূর্ণ, 9 নাম্বার যে বৈশিষ্ট্য দেওয়া আছে, এই 9 নাম্বার বৈশিষ্ট্য দেওয়া আছে যে রাসায়নিক বিক্রিয়া চলাকালীন স্যার কিছু কিছু চেঞ্জ আছে। স্যার সেই চেঞ্জগুলোকে ভিত্তি করে বা সেই চেঞ্জগুলোর উপরে ভিত্তি করে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশনকে স্যার সেপারেট আউট করতে পারি। তা কি কি আছে স্যার? রাসায়নিক বিক্রিয়া কালে 1 নাম্বার তো কালারের চেঞ্জ ঘটতে পারে, বর্ণ পরিবর্তন ঘটতে পারে, মানে বর্ণের পরিবর্তন হয় যখন যখন রাসায়নিক বিক্রিয়া হয় কিছু কিছু স্পেসিফিক রিঅ্যাকশনের জন্য তা স্যার কালার চেঞ্জ হতে পারে। হলো, কালার চেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এই বিক্রিয়াটির মধ্যে এই জিনিসগুলি ছিল যার জন্য এই কালারটা উৎপন্ন স্যার হচ্ছে। এছাড়া কি হতে পারে স্যার? অনেক সময় যখন বিক্রিয়াজাত পদার্থ হিসেবে স্যার গ্যাসের নির্গমনও ঘটতে পারে। যে স্যার গ্যাসের নির্গমন ঘটতে পারে মানে কি?
স্যার এর মধ্যে বিক্রিয়া করার ফলে গ্যাস উৎপন্ন হতে পারে। যেমন ধরো, যেমন যদি স্যার আমরা এক কাজ করি, মিথেন গ্যাস, যে মিথেন গ্যাস আছে, মিথেন ছাড়ো, তুমি তুমি ধরো এদিক থেকে স্যার হাইড্রোজেনের সাথে যখন আমি বিক্রিয়া করাই অক্সিজেনের, তখন জলীয় বাষ্প স্যার উৎপন্ন হতে পারে, সেই জিনিসটা স্যার গ্যাসের নির্গমন হতে পারে। স্যার মিথেন যদি কম্বাস্টন করে সেক্ষেত্রে স্যার গ্যাস উৎপন্ন হতে পারে। কি গ্যাস উৎপন্ন হবে বলতো? CO2 স্যার গ্যাস উৎপন্ন হতে পারে। অনেক বিক্রিয়া আছে, যেমন অনেক আয়নীয় বিক্রিয়া আছে, স্পেসিফিক ভাবে বলছি আয়নীয় বিক্রিয়া, তোমরা পারেন লিখে নিও যে অনেক আয়নীয় বিক্রিয়া আছে যাদের ফলে বা যে বিক্রিয়াগুলোর ফলে উৎপন্ন কি হতে পারে বলতো? অদক্ষেপ। বের বলবে স্যার অদক্ষেপ মানে কি? অদক্ষেপ মানে হচ্ছে কিছু অদ্রবণীয় বস্তু, কি বললাম? কিছু অদ্রবণীয় বস্তু, সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি? অদক্ষেপ। অদক্ষেপণ বিক্রিয়া মানে অদক্ষেপ সেখানে সৃষ্টি হতে পারে, এখানে অদক্ষেপণ লেখা আছে, অদক্ষেপ হলো তো। অদক্ষেপণ সম্পূর্ণ প্রসেসটাকে বোঝাচ্ছে। স্যার অদক্ষেপ মানে কি বললাম? কিছু ধরো বিক্রিয়া তুমি ঘটাচ্ছ, সেই বিক্রিয়াটা ঘটানোর ফলে তুমি একটা এমন জিনিস পাচ্ছ যেটা সেই দ্রাবকে অদ্রবণীয়, তার ফলে কি হবে? সেটা যদি স্যার দ্রবণীয় না হয়, সেক্ষেত্রে স্যার সেটা কঠিন রূপে নিচে থিতিয়ে পড়বে। কেমন হবে? থিতিয়ে পড়বে স্যার। যেমন জেলিকে তুমি জলে মিশিয়ে দাও, জেলিকে নাও জলে ঢেলে দাও, নিচে তুমি ঠিক দেখতে পাবে জেলিটা, হলো তো। সেই জিনিসটাকে বলা হয় কি আমাদের? অদক্ষেপ। আর সম্পূর্ণ প্রসেসটাকে বলা হয় অদক্ষেপণ। হয়তো কি? আর কি আছে স্যার? তাপমাত্রার পরিবর্তন, একটু আগেই স্যার আপনি সেটা বললেন যে যখন যখন রাসায়নিক বিক্রিয়া হয় তখন তখন তাপের নির্গমনও ঘটতে পারে, তাপের উদ্ভবও ঘটতে পারে। হলো, উদ্ভব ঘটুক বা শোষণ ঘটুক। ক্লিয়ার? তাহলে রাসায়নিক বিক্রিয়া তুমি যদি চিনতে হয়, তাহলে চিনতে স্যার এই চারটা প্রসেসের মাধ্যমে তুমি পারবে। 1 নাম্বার বর্ণ পরিবর্তন দেখে নাও, 2 নাম্বার গ্যাসের নির্গমন দেখে নাও। গ্যাসের নির্গমন দেখে নেওয়ার পরে তুমি ওর মধ্যে দেখতেও এটাও পারো যে গ্যাসটা যেটা উৎপন্ন হয়েছে তার প্রকৃতি কেমন, সেটা কি আম্লিক গ্যাস না ক্ষারীয় গ্যাস নাকি প্রথম গ্যাস। এছাড়া কি আছে, যে স্যার রাসায়নিক বিক্রিয়া যেগুলো হয়, সে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে স্যার আমরা একটা জিনিস দেখতে পাই, একটা জিনিসের প্রভাব লক্ষ্য করতে পারি। সেই প্রভাবটা কিসের স্যার? স্যার বিভিন্ন প্রকারের যা ভৌত কারক রয়েছে। স্যার ভৌত কারক মানে কি? কিছু ফিজিক্যাল ফ্যাক্টর রয়েছে, কিছু বললাম ফিজিক্যাল ফ্যাক্টর রয়েছে। স্যার সেই ফিজিক্যাল ফ্যাক্টরের ওপরেও রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে। স্যার কি কি আছে সেগুলো বলুন তো। স্যার এখানে আছে লাইট আছে স্যার, স্যার হিট আছে, হিট তো এইমাত্র আপনি বললেন। স্যার প্রেসারেরও আছে, অবশ্যই প্রেসারেরও আছে। প্রেসারের ব্যাপারে সম্পূর্ণ তো আমরা এখানে এই চ্যাপ্টারের মধ্যে পড়বো যে কিভাবে ইফেক্ট লক্ষ্য করা যায় একটা রিয়েকশনের মধ্যে প্রেসার। স্যার এখানে সলভেন্ট মানে কি স্যার? সলভেন্ট মানে হচ্ছে বিকারক, হলো তো, বা বিকারক বলছি, দ্রাবক। সলভেন্ট মানে কি বলবে? দ্রাবক, হলো। দ্রাবকের প্রভাব লক্ষ্য করা যায়, দ্রাবকের প্রকৃতি অনুযায়ীও বিক্রিয়া হয়ে থাকে, বা দ্রাবকের প্রকৃতি অনুযায়ী কোন নির্দিষ্ট প্রকারের যৌগ তার মধ্যে দ্রবীভূত হতে পারে। যেমন সমস্ত প্রকারের আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়, কারণ কি স্যার? জল হচ্ছে একটা পোলার দ্রাবক। স্যার পোলার দ্রাবক মানে কি? পোলার দ্রাবক মানে যাদের মধ্যে পোলের সৃষ্টি হতে পারে তাদেরকে পোলার দ্রাবক বলা হয়ে থাকে। স্যার বুঝতে পারলাম না, একবার বলে দিন, ভুলে গেছি। ধরো যেমন অক্সিজেন এখানে আছে, জলের গঠনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে জলের মধ্যে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স তো স্যার আছে। তো যদি ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকে তখন স্যার হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো, যে বন্ডেড ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে আকর্ষণ করবে, যার ফলে অক্সিজেনের উপরে তৈরি হবে স্যার পার্সিয়াল নেগেটিভ চার্জ। স্যার পার্সিয়াল নেগেটিভ চার্জ। আর স্যার হাইড্রোজেনগুলির উপরে উৎপন্ন হবে পার্সিয়াল পজিটিভ চার্জ, পার্সিয়াল পজিটিভ চার্জ। এই যে পার্সিয়াল পজিটিভ এবং পার্সিয়াল নেগেটিভ চার্জ স্যার ক্রিয়েট হলো, কি বললাম? এই যে পার্সিয়াল পজিটিভ এবং পার্সিয়াল নেগেটিভ চার্জ যে ক্রিয়েট হলো, এই ক্রিয়েশনটাকেই বলা হয় কি? পোলারিটি বা পোল সৃষ্টি হওয়া। আর কিছু নেই এরকম, হলো। এছাড়া স্যার ইলেকট্রিসিটির ইফেক্টও কি লক্ষ্য করা যায়? তোমরা ক্লাস 10-এ জলের তড়িৎ বিশ্লেষণ পড়েছো, কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ পড়েছো, সোডিয়াম ক্লোরাইডের জন্য তড়িৎ বিশ্লেষণ পড়েছো। সেই জন্য তোমরা এখন জানো যে রাসায়নিক বিক্রিয়ার সময় তড়িতের প্রভাব লক্ষ্য করা যায়। শুধুমাত্র তড়িতের প্রভাবের উপরে নির্ভর করে সম্পূর্ণ চ্যাপ্টার বানিয়ে দেওয়া হয়েছে একটা, কি বলতো? ইলেকট্রোকেমিস্ট্রি, তড়িৎ রসায়ন, যেটা তোমরা ক্লাস 12-এ যে পড়বে। হলো ক্লিয়ার? সামান্য টাচ তোমাদের আমি কখন দেবো বলতো? যখন তোমাদেরকে আমি জারণ বিজারণ বিক্রিয়া পড়াবো তখন কিছুটা তোমাদেরকে পড়িয়েও দেবো জারণ বিজারণ বিক্রিয়ার সময়। হলো ক্লিয়ার? তার পরবর্তী এতক্ষণে আমাদের সম্পূর্ণ বৈশিষ্ট্যের মানে রাসায়নিক বিক্রিয়ার যে বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য যেগুলো তোমরা ছোট থেকেই পড়ে পড়ে আসছো, সেটা তোমাদের ক্লিয়ার হলো। এরপরে কি দেখবো স্যার আমরা? এরপরেই আসছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, রাসায়নিক বিক্রিয়া শেখার জন্য আবার পরবর্তী বৈশিষ্ট্য আসছে কি? যে মেকিং কেমিক্যাল ইকুয়েশন মোর মিনিংফুল। স্যার এর মানে তো আমরা বুঝতে পারলাম। এর মানে হচ্ছে এটাই স্যার, যে একটা যখন কেমিক্যাল ইকুয়েশন স্যার আমরা লিখি,
সেই কেমিক্যাল ইকুয়েশনটাকে আমরা আরো স্যার মিনিংফুল কি করে বানাবো, ওর কাছ থেকে স্যার সম্পূর্ণ ইনফরমেশন স্যার কি করে পাবো, সেই জিনিসটাকে আমরা এর মধ্যে দেখব। ভালো করে বলুন, বুঝতে পারছি না? দেখো, এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের সাইন অ্যান্ড সিম্বল ইউজ করি। একটা কেমিক্যাল ইকুয়েশনকে লেখার সময় ওর মধ্যে বিভিন্ন প্রকারের সাইন ইউজ হয়। সেই সাইনগুলোর মধ্যে দেখো কিছু সাইন এখানে লেখাই আছে, অনেকগুলো প্লাস সাইন, তীর চিহ্ন দিয়ে দেখতে গেছে, উভমুখী চিহ্ন দিয়ে এই চিহ্নটা আছে, দিয়ে এই চিহ্নগুলো আছে, দিয়ে এবারে এই চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো আছে, বা এই জিনিসগুলোর মানে তোমরা পড়বে। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, যে এই জিনিসগুলো তুমি কোনো বইয়ে পাবে না একদম, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে সব জিনিসগুলোকে বানানো, বই ঘেটে এই করে সেই করে আমি এগুলো সব বানিয়েছি। যে তোমাদের যাতে এই জায়গাতেও প্রবলেম হতেই পারে, অনেকে মানে বুঝতে প্রবলেম হতেই পারে, সেই জন্য এই জিনিসগুলো আমি আলাদা করে সেপারেট করে বানিয়ে নোটস বানিয়ে তোমাদেরকে আমি পড়াচ্ছি। হলো ক্লিয়ার? দেখো, প্রথমে যেটা দেওয়া আছে, যেটা আছে করি, সে প্রথম সাইনটা কি আছে বলো তো? সে প্রথম সাইনটা আছে প্লাস সাইন। প্লাস সাইন কি করে? প্লাস সাইন সেপারেট করে। কাকে সেপারেট করে বলো তো? সেপারেট টু ডিফারেন্ট রিয়েক্টেন্ট, মানে দুটো ভিন্ন প্রকারের বিক্রিয়ককে। কার সাথে? দুটো ভিন্ন প্রকারের বিক্রিয়াজাত পদার্থ থেকে। দুটো ভিন্ন প্রকারের বিক্রিয়ককে, দুটো ভিন্ন প্রকারের বিক্রিয়াজাত পদার্থকে কি করে? সেটা সেপারেট করার জন্য আমরা প্লাস সাইনটাকে ইউজ করে থাকি। যেমন নিচে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা কি না, সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে, বা উল্টো করে দেখো যে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করছে সালফিউরিক অ্যাসিডের সাথে, যার ফলে উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফেট, CO2 এবং জল। তাহলে এই যে সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেটকে সেপারেটলি দেখানোর জন্য আমরা কি ইউজ করেছি বলতো? প্লাস সাইন ইউজ করেছি। এছাড়া কি ইউজ করেছে বলতো? ডান দিকে যখন বিক্রিয়াজাত পদার্থের সেকশনে তোমরা আসবে, তখন এখানে উৎপন্ন হয়েছে কি বলতো? সোডিয়াম সালফেট। এছাড়া উৎপন্ন হয়ে গেছে CO2 গ্যাস, আর উৎপন্ন হয়ে গেছে জলীয় বাষ্প। তাহলে তিনটা জিনিস কিন্তু এখানে উৎপন্ন হচ্ছে। এখানে উৎপন্ন হওয়ার ফলে এই তিনটা জিনিসকে সেপারেটলি দেখানোর জন্য আমরা কি চিহ্ন ইউজ করেছি বলতো? প্লাস সাইন। কি ইউজ করেছি আমরা এখানে? প্লাস সাইন। তাহলে প্লাস সাইনের সিগনিফিকেন্স তোমরা বুঝতে পারলে। তার পরবর্তী যে সাইনটা ইউজ হয় সেটা হচ্ছে তীর চিহ্ন। দেখো তোমরা তীর চিহ্ন লাগিয়ে রেখেছো। তীর চিহ্নের সিগনিফিকেন্সটা কি? তীর চিহ্ন রিপ্রেজেন্ট করে যে কোনো বিক্রিয়ার অভিমুখ, ওই বিক্রিয়াটা কোন অভিমুখে ঘটছে। ওই বিক্রিয়াটা কি একমুখী ঘটছে, না বিক্রিয়াটা উভমুখী ঘটছে? একমুখী যদি বিক্রিয়াটা ঘটে, মানে কি কেবলমাত্র বিক্রিয়কগুলি বিক্রিয়াজাত পদার্থের মধ্যেই কিন্তু কনভার্ট হতে পারে, উল্টো প্রসেসটা কিন্তু পসিবল এখানে হবে না। মানে বিক্রিয়াজাত পদার্থগুলো থেকে আমরা আবার পুনরায় বিক্রিয়ক পদার্থকে সৃষ্টি করতে পারবো না। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? সেই সমস্ত বিক্রিয়াকে আমরা কি বলে থাকি বলতো? একমুখী বিক্রিয়া। তাহলে একমুখী বিক্রিয়ার জন্য আমরা তীর চিহ্ন ব্যবহার করি। এছাড়া তুমি কি বুঝতে পারছো যে তীর চিহ্নে যদি বাঁ দিকটা তুমি দেখো, তীর চিহ্নে তুমি বাঁ দিকটা একবার দেখো, তীর চিহ্নের বাঁ দিকে কাকে রাখা হয় বলতো? তীর চিহ্নের বাঁ দিকে রাখা হয় বিক্রিয়কগুলো। বিক্রিয়ক কারা? যারা পরস্পরের সাথে বিক্রিয়া করে। আর তীর চিহ্নের ডান দিকে কাদেরকে রাখা হয় বলতো? যারা বিক্রিয়াজাত পদার্থ, মানে যারা বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে। তাহলে এইদিকে আমরা কাকে রাখবো বলতো? বিক্রিয়াজাত পদার্থকে, বা যেটাকে প্রোডাক্ট বলা হয়ে থাকে। বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ হলো। আর বাঁ দিকে আমরা কাকে রাখি? বিক্রিয়ক পদার্থকে। কাকে রাখি বলো? বিক্রিয়ক পদার্থ। হলো ক্লিয়ার? তাহলে বিক্রিয়ক পদার্থ তীর চিহ্নের বাঁ দিকে থাকে, আর বিক্রিয়াজাত পদার্থ তীর চিহ্নের ডান দিকে থাকে। আর তীর চিহ্নটি রিপ্রেজেন্ট করছে যে এখান থেকে, মানে এই সম্পূর্ণ থেকে, এই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে কি আমাদের এই প্রোডাক্টগুলো। বাস, সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু নেই। হলো ক্লিয়ার? তাহলে দুটো সিম্বল তোমরা বুঝতে পারলে। তা পরবর্তী সিম্বলটা এবারে বোঝার চেষ্টা করো। তাহলে পরবর্তী সিম্বলটা স্যার কখন আমরা ইউজ করব? যদি কোনো বিক্রিয়া ধরো দুটো দিকেই ঘটছে, মানে কি বিক্রিয়াটা যে টাইপ সেটা কেমন হবে বলতো? উভমুখী প্রকারের বিক্রিয়া। স্যার উভমুখী মানে কি? মানে বিক্রিয়াটা ফরওয়ার্ডও হতে পারে, বিক্রিয়াটা ব্যাকওয়ার্ডও আসতে পারে। স্যার মানেটা বুঝতে পারলাম? স্যার এটার মানে হচ্ছে এইটা, যে একটা বিক্রিয়া যখন ঘটছে, মানে এই স্পেশাল টাইপের বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক ছিল তারা কিন্তু পরিণত হচ্ছে কিসের মধ্যে? বিক্রিয়াজাত পদার্থের মধ্যে। এছাড়া যেগুলো বিক্রিয়াজাত পদার্থ ছিল তারাও কিন্তু কনভার্ট হতে পারছে কিসের মধ্যে? বিক্রিয়ক পদার্থের মধ্যে। তাহলে বিক্রিয়াজাত পদার্থ যেতে পারবে বিক্রিয়কে, এছাড়া বিক্রিয়ক যেতে পারবে বিক্রিয়াজাত পদার্থের মধ্যে। তাহলে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ, অথবা বিক্রিয়াজাত পদার্থ থেকে বিক্রিয়ক, মানে দুটো প্রসেসই কিন্তু এর মধ্যে পসিবল। ফরওয়ার্ড প্রসেসটাও সম্ভব, ব্যাকওয়ার্ড প্রসেসটাও সম্ভব। সেই প্রকার বিক্রিয়ার জন্য তুমি এই চিহ্নটাকে ব্যবহার করবে। যেমন ধরো একটা আমি এক্সাম্পল তোমাদের দিয়ে দেখাই। সেটা হচ্ছে কি, ধরো তোমার দিক থেকে হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে,
হাইড্রোজেন যদি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে উৎপন্ন হয় অ্যামোনিয়া। সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়া। এছাড়া তুমি যদি এখানে উপযুক্ত শর্ত সহ কিছু কন্ডিশনকে রেখে দাও, সেক্ষেত্রে তুমি দেখতে পাবে যে অ্যামোনিয়া গ্যাস যেটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু পুনরায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হতে পারছে। তাহলে সেই সমস্ত বিক্রিয়ার জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করবো বলতো? এই চিহ্নটা ব্যবহার করতে থাকবো। তার পরের চিহ্নটা দেখো, এই যে তীর চিহ্ন, মানে উল্টো দিক থেকে আমরা তীর চিহ্নটাকে এরকম ভাবে উপরে উল্টো করে দিয়েছি, উবুড় করে দিয়েছি। এর মানে কি? এর মানে হচ্ছে স্যার, যদি কোনো বিক্রিয়ার মাধ্যমে, যদি কোনো একটা বিক্রিয়া ঘটছে তার মাধ্যমে যদি অদক্ষেপ সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়? অদক্ষেপ সৃষ্টি হয়। স্যার অদক্ষেপ সৃষ্টি হওয়ার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব এবং দেখাবো যে এই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে বলো? অদক্ষেপ উৎপন্ন হচ্ছে। যেমন একটা এক্সাম্পল তোমরা দেখো, এটা গেলে এক্সাম্পল নাম্বার 1, এটা দেখো এক্সাম্পল নাম্বার 2। যদি তুমি দেখো এই জিনিসটাকে, যে এজিসিএল বা তুমি ধরো এজিএনও3, এজিএনও3 বিক্রিয়া করছে কার সাথে? HCl এর সাথে, HCl এর সাথে। যার ফলে কি উৎপন্ন হবে বলতো? যার ফলে কি উৎপন্ন হবে? AgCl, যার একটা অদক্ষেপ পড়বে। আর অদক্ষেপকে দেখানোর জন্য আমরা কোন চিহ্ন ব্যবহার করবো বলতো? এই উবুড় করা তীর চিহ্নকে, এই চিহ্নটা ব্যবহার করলাম। প্লাস এখান থেকে কি উৎপন্ন হবে? এখান থেকে উৎপন্ন হবে নাইট্রিক অ্যাসিডের জলীয় দ্রবণ HNO3। ক্লিয়ার হলো? বলবে স্যার বিক্রিয়াটা এইভাবে কিভাবে করলেন আপনি? যখন তোমাদেরকে জারণ বিজারণ বিক্রিয়া আমি পড়াবো তখন কিন্তু এই বিক্রিয়ার টাইপগুলো তোমাদেরকে খুব ভালোভাবেই বলবো যে কেন এইভাবে বিক্রিয়াটা ঘটলো। হলো ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো যে এখানে উৎপন্ন হয়েছে কি বলতো? AgCl। AgCl একটা কি পড়েছে এখানে? অদক্ষেপ পড়েছে। তাহলে সেই অদক্ষেপটাকে আমরা কি বলে থাকি? প্রেসিপিটেট। তাহলে রিঅ্যাকশনের মধ্যে যদি প্রেসিপিটেট উৎপন্ন হচ্ছে এবং সেটা যদি আমরা দেখাতে যাই, সেই জন্য আমরা কি চিহ্ন ব্যবহার করব? এই উবুড় করা তীর চিহ্ন। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তার পরবর্তীর মধ্যে যে এটা আছে আমাদের সাইনটা আছে, সেই সাইনটা কি? সেই সাইনটা হচ্ছে দেখো এই তীর চিহ্নটা, এই প্রকারের তীর চিহ্ন। এই প্রকারের তীর চিহ্নটা কখন ব্যবহার করি বলতো? যখন কোনো বিক্রিয়ার মধ্যে গ্যাস উৎপন্ন হয়। কি বললাম? যখন কোনো বিক্রিয়ার মধ্যে কি উৎপন্ন হয়? গ্যাস উৎপন্ন হয়, তখন আমরা এই চিহ্ন দিয়ে দেখাই। যেমন ধরো, যেমন এই বিক্রিয়াটা যেটা ছিল, যে সোডিয়াম কার্বনেট Na2CO3 বিক্রিয়া করছিল সালফিউরিক অ্যাসিডের সাথে, কি উৎপন্ন করলো তারপরে? H2SO4, H2SO4, এর ফলে উৎপন্ন হলো কি? Na2SO4, এছাড়া CO2 গ্যাস প্লাস উৎপন্ন হলো জল। হলো ক্লিয়ার? এবারে বোঝার চেষ্টা করো একটা জিনিস, যখন এই বিক্রিয়ার ফলে একটা গ্যাস উৎপন্ন তো হলো, এই গ্যাসটা কে ছিল বলো তো? গ্যাসটা ছিল আমাদের কে? CO2। গ্যাসটা কি উৎপন্ন হয়েছে? CO2। তাহলে CO2 কে দেখানোর জন্য, বা CO2 তো আর থাকবে না, CO2 তো আমাদের যেখানে তুমি ভ্যাসেলের মধ্যে যে বিক্রিয়াটা যেখানে করাচ্ছ সেখান থেকে তো CO2 উড়ে চলে যাবে। তাহলে উড়ে চলে যাওয়ার জন্য তুমি এই চিহ্নটাকে ব্যবহার করে থাকো। এর মানে কি? যে বিক্রিয়াজাত পদার্থ হিসাবে কোনো একটা গ্যাস উৎপন্ন হয়েছে, সেই জন্য আমরা কি ব্যবহার করব? এই তীর চিহ্নটাকে ব্যবহার করব। সোজা তীর চিহ্ন, এইভাবে তীর চিহ্নটা কোন সোজা করে দেবে, যে দেখাবে কি না এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে একটা গ্যাস, যেটা ওই যে ভ্যাসেলের মধ্যে ঘটছিল সেই ভ্যাসেল থেকে বেরিয়ে গেল। ক্লিয়ার হলো? তারপরে দেখো না, তারপরে আরো তিনটে জিনিস লেখা আছে, SL আর G। স্মল এল রিপ্রেজেন্ট সলিড স্টেট অফ রিঅ্যাক্টেন্ট অর প্রোডাক্ট। মানে কি স্যার? এর মানে তোমরা বুঝতে পারলাম? এর মানে হচ্ছে ধরো তুমি একটা বিক্রিয়া ঘটাচ্ছ, ওই বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক থাকবে অথবা যে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হবে, তাদের ভৌত অবস্থাকে নির্ধারিত করার জন্য বা তাদের ভৌত অবস্থাকে নির্দেশ করার জন্য আমরা তিনটা সাইনকে ইউজ করে থাকি। তোমরা সবাই জানো যে পদার্থের তিনটা অবস্থা হয়ে থাকে। এমনিতে তো 5 প্রকারের হয়, কিন্তু 5 প্রকার তো আমাদের কেমিস্ট্রির মধ্যে খুব প্রয়োজন পড়ে না। 3 প্রকারের প্রয়োজন পড়ে, কঠিন, তরল এবং গ্যাস। তাহলে স্যার কোনো একটা ধরুন বিক্রিয়ক আছে, তার ভৌত অবস্থা হচ্ছে কঠিন, তাহলে তার ভৌত অবস্থা যদি কঠিন হয় সেক্ষেত্রে আমরা তাকে কি দ্বারা দেখাবো? স্মল এস দ্বারা দেখাবো। হলো? যেমন সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হচ্ছে কেমন? কঠিন। সোডিয়াম কার্বনেট কেমন? কঠিন। স্যার সালফিউরিক অ্যাসিড কেমন হয়? স্যার তরল হয়। স্যার সোডিয়াম সালফেট কেমন হয়? কঠিন। কেমন হয়? কঠিন। স্যার CO2 কেমন হয়? গ্যাস। স্যার জল কেমন হয় সাধারণ অবস্থা জলের? স্যার লিকুইড। তাহলে তুমি এই জিনিসটা ভালো করে দেখো, যে বিক্রিয়ক হোক, মানে এই সাইডটা আমাদের পুরো বিক্রিয়ক ছিল, অথবা বিক্রিয়াজাত পদার্থ হোক, যেমন এই সাইডটা আমাদের পুরো বিক্রিয়াজাত পদার্থ ছিল। তাহলে বিক্রিয়ক হোক অথবা বিক্রিয়াজাত পদার্থ হোক, ওদের যে ভৌত অবস্থা সেইটা যদি আমরা রিপ্রেজেন্ট করতে যাই, সেক্ষেত্রে এই সাইন অ্যান্ড সিম্বলগুলোকে আমরা ইউজ করি। যেমন
সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটকে দেখো আর সোডিয়াম সালফেটকে দেখো, এদের ভৌত অবস্থা স্যার কেমন ছিল বলতো? এদের ভৌত অবস্থা ছিল স্যার কঠিন। সালফিউরিক অ্যাসিডকে দেখো, জলকে দেখো, এদের ভৌত অবস্থা কেমন ছিল? তরল। এছাড়া যে CO2 ছিল, CO2 ভৌত অবস্থা কেমন? গ্যাস। তাহলে নিচে নিচে যেগুলো ছোট ছোট লেখা থাকে না, SLG, এগুলো কি রিপ্রেজেন্ট করে? ওই নির্দিষ্ট বিক্রিয়ক অথবা ওই নির্দিষ্ট বিক্রিয়াজাত পদার্থের ভৌত অবস্থাকে নির্ধারণ করে। আশা করি তোমাদের এই 3টা পয়েন্ট সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। এছাড়া যে উপরে যে চিহ্নটা ছিল সেটা কখন ইউজ করছিলে? যখন কোনো বিক্রিয়াজাত পদার্থ হিসাবে গ্যাস উৎপন্ন হয়, বিক্রিয়াজাত পদার্থ হিসাবে গ্যাস উৎপন্ন হয়, বিক্রিয়ক পদার্থ হিসেবে নয়। আমি বারবার বলছি, কিন্তু ভুল করো না। বিক্রিয়াজাত পদার্থ হিসেবে যখন গ্যাস উৎপন্ন হবে তখন তুমি ওই চিহ্ন, প্রথম চিহ্নটা ইউজ করবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এছাড়া যদি বিক্রিয়কের মধ্যে দেখাতে হয় শুধু জি লিখে দেবে বাস, তাহলেই হবে, ওটা নোন। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে যেটা আসছে আমাদের, তারপরেটা আসবে খুবই সোজা, এটা তোমরা ছোট থেকে দেখে দেখে এসছো। দেখো এইটা কি রিপ্রেজেন্ট করে? ডেল্টা চিহ্ন। ডেল্টা চিহ্ন তোমরা ফিজিক্সেও পড়েছো। ডেল্টা চিহ্ন ফিজিক্সে রিপ্রেজেন্ট করে চেঞ্জ। কাকে রিপ্রেজেন্ট করে? চেঞ্জকে। কিন্তু আমরা যেহেতু এখানে কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রির মধ্যে ডেল্টা চিহ্ন কি নির্দেশ করে স্যার? ডেল্টা চিহ্ন নির্দেশ করে হিট এক্সচেঞ্জ। কি বললাম? হিট এক্সচেঞ্জকে নির্দেশ করে। স্যার হিট এক্সচেঞ্জ মানে কি? স্যার হিট এক্সচেঞ্জ মানে কোনো বিক্রিয়ার মধ্যে যখন বিক্রিয়াটা ঘটছে অথবা যখন বিক্রিয়াটা কমপ্লিট হচ্ছে স্যার, বিক্রিয়াটা ঘটার সময় কি তাপ নিচ্ছে অথবা বিক্রিয়া শেষ হওয়ার ফলে কি তাপ উৎপন্ন হচ্ছে, এই দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা হিটকে দেখাই। এই হিট সাইনটাকে আমরা লক্ষ্য করাই, দেখাই মানে রিপ্রেজেন্ট করার জন্য দেখাই। এই হিটের ব্যাপারে সম্পূর্ণ আমরা থার্মোকেমিস্ট্রি বা কেমিক্যাল এনার্জেটিক্স যে সম্পূর্ণ অধ্যয়ন করবো, ভালোভাবে অধ্যয়ন করবো একদম। হলো, দেখো যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, ভালোভাবে তোমাকে পড়তেই হবে। তাহলে এই জিনিসটা রিপ্রেজেন্ট কাকে করবে বলো তো? এই জিনিসটা রিপ্রেজেন্ট করবে যে রিপ্রেজেন্ট হিট ইন দ্য রিঅ্যাকশন। হলো, সেটা হতে পারে এক্সোথার্মিক অথবা সেটা হতে পারে কেমন? এন্ডোথার্মিক। এক্সোথার্মিক মানে তোমরা বোঝো যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে, যেটাকে তাপমোচী বিক্রিয়া বলা হয়ে থাকে। এন্ডোথার্মিক মানেও তোমরা বোঝো যে বিক্রিয়াটা নিয়েছে বা তাপ নিয়ে বিক্রিয়াটা ঘটছে, তার মানে কি তাপ গ্রাহী, তাপ গ্রহণ করার ফলে বিক্রিয়াটা ঘটেছে। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো তো, তারপরে আছে এইচ নিউ। এইচ নিউ কাকে প্রকাশ করে? এইটা প্রকাশ করে, এইচ নিউ মানে একটা ফোটনের শক্তি, আশা করি তোমরা এটা জানো। একটা ফোটনের শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, এনার্জি অফ ফোটন। সেটা রিপ্রেজেন্ট করে ইনভলভমেন্ট অফ লাইট ইন দি রিঅ্যাকশন। যদি বিক্রিয়াটা আলোর উপস্থিতিতে ঘটে তখন তুমি সেই উপরে মানে তীর চিহ্নের উপরে লাগিয়ে দেবে কাকে? এইচ নিউকে। হলো ক্লিয়ার? তারপরে দেখো, কোনো ধরো অ্যাসিড আছে, সেই অ্যাসিড হোক বা ক্ষার হোক, তার নিচে অনেক সময় এ স্মল কিউ লেখা থাকে, দিয়ে ব্র্যাকেট দেওয়া থাকে। এর মানে এর মানে হচ্ছে যে রিয়েকশন যেটা ঘটছে অথবা সেই দ্রবণটা, যে গ্যাসের দ্রবণ হোক বা যে কঠিনারি দ্রবণ হোক না কেন, সেই দ্রবণটাকে নির্দেশ করার জন্য আমরা AQ ইউজ করি। স্যার AQ কেন ইউজ করি? জলীয় মাধ্যমকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা AQ কে ইউজ করে থাকি। এটা হতে পারে কি যে রিপ্রেজেন্ট, কাকে রিপ্রেজেন্ট করছে? দি রিঅ্যাকশন ইজ টেক প্লেস ইন, কোথায় বলো? কোথায় হচ্ছে? ইন অ্যাকুয়াস মিডিয়াম। অ্যাকুয়াস মিডিয়ামের মধ্যে বিক্রিয়াটা সংগঠিত হচ্ছে। হলো ক্লিয়ার? এইটা খুব একটা বেশি প্রয়োজন দেখো নেই, সেই জন্য আমি পড়াচ্ছি না। তারপরে দেখো, তাহলে AQ মানে বুঝতে পারলে, এইচ নিউ মানে বুঝতে পারলো, আর ডেল্টা সাইন মানেও বুঝতে পারলে। কখন কখন তোমরা তিনটা জিনিসকে ইউজ করবে সেটা তুমি বুঝতে পেরে গেছো। এর আগের গুলো তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এছাড়া দেখো, এখানে দুটো রিঅ্যাকশন মানে এখানে তুমি প্রথমে এই ইয়েটাকে দেখো, ভিডিওটাকে দেখো, এইবার এই দুটো জিনিসকে দেখো যে ডাইলিউট মানে কি আর কনসেন্ট্রেটেড মানে কি। তুমি এই ভিডিওটাকে একবার ভালো করে একবার দেখো, এই জিনিসটা দেখো যে এইভাবে কিন্তু বিকারটাকে নাড়ানো হচ্ছে, এইভাবে নাড়ানো হচ্ছে। কেন নাড়াচ্ছে? এখানে যাতে ওর মধ্যে যে বিক্রিয়াগুলো ছিল সেগুলো ঠিক করে কি হয়, দ্রবীভূত হয়ে যায় এবং একটা দ্রবণ উৎপন্ন করে। তাহলে এই যে প্রসেসটা ঘটছে, যে এইভাবে বিকার মানে যে এটা আছে, বিকারটাকে এইভাবে ঘুরানো হচ্ছে, এইভাবে ঘুরানো হচ্ছে, এর মানে এর মানে কেন করা হচ্ছে? এছাড়া পাশে যে কেমিক্যাল রয়েছে দেখো এর মধ্যে, তার মানে দেখো, তাহলে ডাইলিউট রিপ্রেজেন্ট কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট অর প্রোডাক্ট। কাকে? রিয়েক্টেন্ট, প্রোডাক্ট তো হবে না, রিয়েক্টেন্ট। তাহলে ডাইলিউট তুমি অ্যাসিড নিতে পারো, ডাইলিউট মানে কি লঘু, লঘু লঘু মানে কি জলের পরিমাণটা বেশি আর যে বিক্রিয়া অ্যাকচুয়ালি করবে তার পরিমাণটা কম। হলো ক্লিয়ার? তাহলে লঘু মানে কি? যখন তুমি লঘু বলবে তার মানে হচ্ছে আমাদের কি ডাইলিউট। হলো, আর ঘন মানে কি? তাকে বলবে কনসেন্ট্রেটেড। তাহলে কনসেন্ট্রেটেড কখন আসবে? যখন কি বললাম, যখন আমরা দেখব যে ওই দ্রবণটার মধ্যে
দ্রাবের পরিমাণটা বেশি কিন্তু দ্রাবকের যে পরিমাণ সেটা কম আছে। মানে কি, যে ওর মধ্যে দ্রাবকটা বেশি, জলের পরিমাণ তুমি বেশি ধরতে পারো, হলো তো, জলের পরিমাণ বেশি ধরতে পারো কার জন্য, ডাইলিউটের জন্য। আর দেখো এই দুটো সাইন কোন তোমরা ইউজ করবে বলো তো, একটা আছে ডাইলিউট, 2 নাম্বার আসছে কনসেন্ট্রেটেড। তোমরা এই ভিডিওটাকে একবার ভালোভাবে দেখো, এই ভিডিওটা দেখার পর তোমরা একটা জিনিস বুঝতে পারবে যে এখানে একটা কাকে নেওয়া হয়েছে, বিকারকে নেওয়া হয়েছে। বিকারটাকে ঠিক এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ দেখো ঘুরানো হচ্ছে, এইভাবে ঘুরানো হচ্ছে। চলো, এইভাবে ঘুরানোর কারণটা কি, কেন এরকম ভাবে দেখানো হলো এই বিকারটাকে, বা এরকম করে ঘুরোচ্ছে কেন এই যে সায়েন্টিস্ট আছে, কেন এরকম করছে? এর কারণ হচ্ছে যে এই দ্রবণটা যে তিনি উৎপন্ন করেছেন বা তৈরি করেছেন, এই দ্রবণটার মধ্যে যে দ্রাবকগুলো আছে যাতে সেটা খুব ভালোভাবে কি হয়, দ্রবীভূত হয়ে যায়। তাহলে যদি দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণ বেশি থাকে, যারা কি বললাম, দ্রবণের মধ্যে দ্রাবের পরিমাণ বেশি কিন্তু দ্রাবকের পরিমাণ কম, সেক্ষেত্রে তুমি ওই দ্রবণটাকে কি বলবে, গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন। এছাড়া তুমি যদি বলো যে একটা বিক্রিয়া ঘটছে বা একটা তুমি দ্রবণ সৃষ্টি করেছো, ওর মধ্যে দ্রাবকের পরিমাণটা বেশি কিন্তু দ্রাবের পরিমাণটা কম, উল্টো প্রসেস, সেক্ষেত্রে তুমি সেটা কি বলবে, ডাইলিউট সলিউশন। ধরো তোমাকে যদি বলা হয় যে HCl এর ডাইলিউট সলিউশন, HCl এর বা লঘু HCl দ্রবণ, এর মানে কি স্যার, এর মানে হচ্ছে ওর মধ্যে জলের পরিমাণটা তো বেশি কিন্তু স্যার ওর মধ্যে HCl যেটা অ্যাকচুয়ালি থাকা দরকার তার পরিমাণটা স্যার কম আছে। তাহলে সেই জন্য আমরা কি বলবো সেটাকে, কি বলবো বলো, ডাইলিউট সলিউশন। অথবা তুমি যদি কনসেন্ট্রেটেড বলতে যেতে, স্যার HCl এর কনসেন্ট্রেটেড সলিউশন, এর মানে কি, কনসেন্ট্রেটেড সলিউশন মানে কি বলতো, যে ওর মধ্যে স্যার দ্রাবের পরিমাণটা তো অনেক বেশি কিন্তু স্যার দ্রাবকের পরিমাণটা কেমন, কম আছে। দ্রাবের পরিমাণ মানে যেটা অ্যাকচুয়ালি থাকা দরকার ছিল সেটা স্যার বেশি আছে, স্যার HCl এর মধ্যে অনেক বেশি আছে কিন্তু স্যার জলের পরিমাণটা কম। ক্লিয়ার হয়েছে? এই দেখো একটা বিক্রিয়া ঘটছে এখানেও, এখানের বিক্রিয়াটাও একবার দেখো, এই বিক্রিয়াটা হলো এই বিক্রিয়াটা। তাহলে কেমিস্ট্রি বড়ই রোচক, চিন্তা করার কিছু নেই, জিনিসগুলো ধীরে ধীরে শিখতে থাকো, আস্তে আস্তে সব বুঝতে পারবে, কোনো প্রবলেম হবে না কেমিস্ট্রি পড়তে। যতটা বেসিক্স থেকে পড়ানো হচ্ছে তোমরা ভালোভাবে শিখতে থাকো, বাস তাহলেই হবে। তার পরবর্তীকালে দেখো যে আমাদের কি কি পড়তে হবে, তার পরবর্তীকালে সেরকম কিছু নেই। তাহলে এগুলোই আমাদের ছিল এখন, যেগুলো আমাদের দেখতে হতো, যে কনসেন্ট্রেটেড, ডাইলিউট। এছাড়া আমাদের মধ্যে এগুলো ছিল, এই যে এইচ নিউ, অ্যাকোয়াস, ডেল্টা, তারপর তুমি এই যে প্লাস সাইন কখন ইউজ করছো, তীর চিহ্ন কখন ইউজ করছো, তীর চিহ্নের মধ্যে উভমুখী একমুখী কখন ইউজ করছো, আর এছাড়া SLG এগুলো কখন ইউজ করবে, এই চিহ্ন কখন ইউজ করবে, আর এছাড়া এই চিহ্নটা কখন ইউজ হয়, এই চিহ্নগুলো। তাহলে আশা করি তোমাদের মোটামুটি ভাবে ক্লিয়ার সবকিছু। তাহলে আজকের লেকচারটা এতটাই। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার লেকচার নাম্বার 3 অফ ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তাহলে আজকের জন্য এতটাই, তাহলে পরবর্তী লেকচার তোমার সাথে আবার দেখা হচ্ছে, লেকচার নাম্বার 3 অফ ইকুইলিব্রিয়াম কেমিস্ট্রি বা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। টাটা।